আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত একদম প্রথম যে কবিতাটি রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভরদুপুরে কবিতা, এই কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো। আশা করছি এই ভিডিওটি দেখার পর ভরদুপুরে কবিতার বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো, ভরদুপুরে কবিতাটি লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো আমরা মূল কবিতাতে যাওয়ার আগে কবি সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব। নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেন 1924 সালের 19 অক্টোবর। জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা। মৃত্যু 25 ডিসেম্বর 2018 সাল। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ উলঙ্গ রাজা, যে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি 1974 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এমনই একজন গুণী মানুষ নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভরদুপুরে কবিতাটি আজকে আমাদের পাঠ্য। আলোচ্য ভরদুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস ও নির্জন দুপুরের চিত্র অঙ্কিত হয়েছে। দেখো, আলোচ্য কবিতাটির নামকরণ কবি করেছেন ভরদুপুরে। ভরদুপুর শব্দটির অর্থ হলো দুপুর বেলা বা মধ্যাহ্নকালীন সময় বা দ্বিপ্রহর। তো আলোচ্য কবিতাটিতে কবি যে সমস্ত চিত্র এঁকেছেন তার সম্পূর্ণটাই গ্রাম বাংলার দুপুর বেলার চিত্র। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে, তাহলে কবিতাটি বুঝতে আরো সুবিধা হবে। কবি লিখেছেন, ওই যে অশ্বত্থ গাছটি ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। দেখো, এখানে বলা হচ্ছে অশ্বত্থ গাছ। অশ্বত্থ শব্দটি এসেছে অশ্বত্থ থেকে। অশ্বত্থ হলো এক ধরনের গাছ। তো সেই অশ্বত্থ গাছকে কবি তুলনা করেছেন পথিক জনের ছাতার সাথে। কেন বলা হচ্ছে অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা? পথিকজন কারা? পথিকজন হলো পথচারী মানুষ বা পথ দিয়ে যারা চলাচল করে। ভর দুপুরে পথ দিয়ে চলাচলকারী সেই সমস্ত পথচারীরা যখন ক্লান্তি অনুভব করে তখন তারা ছাতা হিসেবে যেন সে অশ্বত্থ গাছকে ব্যবহার করে এবং অশ্বত্থ গাছের নিচে ছায়ায় তারা বিশ্রাম করে। সে অশ্বত্থ গাছের নিচে কি আছে? অশ্বত্থ গাছের নিচে যেন ঘাসের গালচে পাতা রয়েছে। গালচে শব্দটি এসেছে গালিচা থেকে, যার অর্থ হলো পশু লোম বা পাটের আঁশ থেকে তৈরি ঘরের মেঝেতে পাতার পুরু ফরাস বিশেষ বা কার্পেটও বলা চলে। তো অশ্বত্থ গাছের নিচে যেন ঘাসের কার্পেট আদর করে পাতা রয়েছে বা যত্ন করে পাতা রয়েছে। পথিক জন সে অশ্বত্থ গাছের তলায় ঘাসের কার্পেটের উপর বসে যেন ভর দুপুর বেলায় বিশ্রাম নেয়। এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। এরপরে কবি লিখেছেন, চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। অর্থাৎ এই নির্জন অলস দুপুরে যখন দূরে গরু বাছুরগুলো চড়ছে তখন গাছের তলায় শুয়ে রয়েছে রাখাল। রাখালকে? রাখাল হলো গবাদি পশু চড়ানো যার পেশা, বা বলা যায় গরু চড়ানো বা তত্ত্বাবধান করা যার কাজ, তাকেই বলা হয় রাখাল। তো দূরে যখন গরু বাছুরগুলো আপন মনে চড়ে বেড়াচ্ছে বা বিচরণ করে বেড়াচ্ছে তখন রাখাল যেন ক্লান্ত হয়ে নিজেকে একটু বিশ্রাম দেওয়ার জন্য গাছের তলায় শুয়ে রয়েছে এবং রাখাল গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে যে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। ছুঁয়ে শব্দের অর্থ হলো স্পর্শ করে, অর্থাৎ মেঘগুলো যেন আকাশকে স্পর্শ করে চলে যাচ্ছে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। খোল, খোল শব্দের অর্থ হলো ফাঁপা আবরণ। তোমরা যারা নৌকা দেখেছো তোমরা অবশ্যই দেখে থাকবে যে নৌকার মাঝের অংশটা ফাঁপা। তো সেই নৌকার যে মাঝের ফাঁপা অংশ সেই খোল, খোলের মধ্যে বোঝাই করা রয়েছে শুকনো খড়ের আঁটি। খড় কি?
খড় সাধারণত আমরা বিচুলি নামে চিনি। বিচুলি বা খড় হলো ধান ঝাড়াই করার পর ধান গাছের পরিত্যক্ত শুকনো কাণ্ডকে বলে খড়। এই খড় ঘরের ছাউনি তৈরিতে বা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তো একটা নৌকার খোলের মধ্যে শুকনো খড়ের আটি বোঝাই করা রয়েছে এবং সেই নৌকাটি বাঁধা রয়েছে নদীর ধারে। নৌকাটি কিন্তু বড় নৌকা, নৌকাটিতে খড় বোঝাই করে নদীর ধারে বেঁধে রাখা হয়েছে। কারণ হলো এই যে নির্জন দুপুর, আমরা জানি সাধারণত দুপুর বেলায় মানুষ কাজকর্ম থেকে কিছুক্ষণের জন্য বিরতি নেয়। দুপুরে খাওয়া দাওয়ার পর সকলেই যেন একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলের দিকে কাজ শুরু করে। তো এ কারণে নৌকার যে মাঝি সেও নিশ্চয়ই এই দুপুর বেলায় কাজ করবে না, সেও নিশ্চয়ই বিশ্রাম নিচ্ছে এবং নৌকার মধ্যে শুকনো খড়ের আটি বোঝাই করে সেই নৌকাটিকে নদীর ধারে বেঁধে রেখেছে। কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। অর্থাৎ কেউ কোথাও নেই। এই গ্রাম বাংলার ভর দুপুরে কবি কোথাও কোনো মানুষজনকে দেখতে পাচ্ছেন না। শুধুমাত্র কবি দেখতে পাচ্ছেন যে বাতাস ওড়ায়। বাতাস শব্দের অর্থ হলো হাওয়া। বাতাস বা হাওয়া কি ওড়াচ্ছে? মিহিন সাদা ধুলো ওড়াচ্ছে। মিহিন শব্দের অর্থ হলো সূক্ষ্ম বা অতি ক্ষুদ্র সাদা ধুলো বাতাস ওড়াচ্ছে। তাছাড়া কবি চারপাশে আর কাউকেই দেখতে পাচ্ছেন না। কবি বলছেন যে ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। অর্থাৎ এই ভর দুপুর বেলা নির্জন বা অলস ভর দুপুরে যে যার ঘরে লোকগুলো যেন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে, বিশ্রাম করছে লোকগুলো যে যার ঘরে। লোক বলতে কবি এখানে যে গ্রামের নির্জন দুপুরের চিত্র অঙ্কন করেছেন সেই গ্রামের মানুষজনদেরকেই বোঝাচ্ছেন। এরপরে কবি লিখেছেন, শুধুই কি আর মানুষ ঘুমোয়, যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। অর্থাৎ কবি এখানে লিখেছেন যে শুধুই কি আর মানুষ ঘুমোয়, অর্থাৎ এই ভর দুপুর বেলায় নির্জন বা অলস দুপুরে শুধুমাত্র মানুষেরাই ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমোয় না, যে জানে সেই জানে। অর্থাৎ যারা জানে একমাত্র তারাই জানে যে আঁচল পেতে বিশ্বভুবন বা এই বিশ্ব প্রকৃতি বা বিশ্ব চরাচর বা ধরিত্রী মাতাও যেন এই দুপুর বেলায় ঘুমিয়ে নেয় এই গ্রাম বাংলায়। কারণটা কি? কারণ সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মানুষের কোলাহলে বা মানুষের কর্মব্যস্ততায় পৃথিবী যেন ব্যস্ত হয়ে ওঠে। পৃথিবীর কিন্তু নিজস্ব কোনো ব্যস্ততা নেই। তাই এই ভর দুপুর বেলায় যখন সকলে ঘরে ঘুমোয়, নিজেদের কর্মকাণ্ড বিরতি রেখে যখন তারা বিশ্রাম করে, তখন যেন পল্লী প্রকৃতি বা এই বিশ্ব প্রকৃতিটাও শান্ত হয়ে ওঠে। দেখে মনে হয় যেন এই বিশ্ব প্রকৃতি বা এই বিশ্ব ভুবন ও আঁচল পেতে ঘুমোচ্ছে। এটাই কবি আলোচ্য কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ আলোচ্য ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একাধারে যেমন পল্লী বাংলার নির্জন শান্ত দুপুরের বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরেছেন এবং সেই সঙ্গে কবি এটাও বোঝাতে চাইছেন যে মানুষের কর্মকাণ্ড থেকে যখন মানুষ বিরত থাকে, দুপুর বেলায় যখন মানুষ বিশ্রাম গ্রহণ করে, তখন শুধুমাত্র মানুষই ঘুমোয় না, যারা জানে তারাই জানে যে মানুষের সাথে সাথে বিশ্ব চরাচরও একটু যেন ঘুমিয়ে নেয়। কারণ মানুষ ঘুম থেকে উঠলে তো আবার তাদের কর্মকাণ্ডে মুখরিত হয়ে উঠবে এই বিশ্বভুবন।